বাংলাদেশে এখন একটা বিষয় নিয়ে বেশ তোলপাড় চলছে। একজন ইমাম নিখোঁজ হলেন এবং ফিরে আসার পর তিনি কিছু মারাত্মক অভিযোগ আনলেন, আর তার অভিযোগের তীরটা সরাসরি ইসকন নামের একটি সংগঠনের দিকে। চলুন আজ এই পুরো ঘটনাটার গভীরে যাই আর সূত্র থেকে পাওয়া তথ্যগুলো একটু ব্যবচ্ছেদ করে দেখি। তো গল্পটা শুরু হচ্ছে গাজীপুরের একজন ইমাম মুফতি মুহিবুল্লাহ ইয়াজিকে কেন্দ্র করে। একদিন ফজরের নামাজের পর তিনি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। ভাবুন একবার, একজন পরিচিত ধর্মীয় নেতা এভাবে উধাও হয়ে গেলে কি পরিমাণ চাঞ্চল্যের সৃষ্টি হতে পারে। কিন্তু এরপর যা ঘটল তা ছিল আরও অনেক বেশি নাটকীয়। পরের দিন সকালে তাকে পাওয়া যায়, কিন্তু কোথায় আর কি অবস্থায়? একেবারে পঞ্চগড়ের সীমান্তে, আর তার নিজের ভাষ্যমতে তার 2 পা শিকল দিয়ে একটা গাছের সাথে বাঁধা ছিল। শুধু এই একটা বাক্যই কিন্তু তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্করতাটা বোঝানোর জন্য যথেষ্ট। তাহলে প্রশ্ন হল, ঠিক কি ঘটেছিল তার সাথে? চলুন তার নিজের জবানবন্দি থেকেই শোনা যাক সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যেখান থেকে আসলে এই সব অভিযোগের জন্ম। তার বর্ণনা অনুযায়ী ঘটনাটা ছিল রীতিমতো সিনেমার মতো। তাকে বলা হলো তার ব্রেন স্ট্রোক হয়েছে, এই বলে একটা অ্যাম্বুলেন্সে তোলা হয়, কিন্তু ভেতরে চিকিৎসার বদলে শুরু হয় নির্যাতন। শেষে তাকে হুমকি ধামকি দিয়ে সীমান্তের কাছে ফেলে রেখে যাওয়া হয়। তার মতে এই পুরো ঘটনাটাই একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। কিন্তু প্রশ্ন হল, কেন তাকেই টার্গেট করা হলো? তিনি বলছেন এর পেছনের কারণটা হল ইসকনের বিরুদ্ধে তার সোচ্চার অবস্থান। তার দাবি এই ঘটনার আগেও তাকে নাকি বেনামে চিঠি পাঠিয়ে অনেকবার হুমকি দেওয়া হয়েছিল। আর শেষ চিঠির হুমকিটা ছিল আরও অনেক বেশি স্পষ্ট এবং রাজনৈতিক। তাকে নাকি অখণ্ড ভারত আর ভিন্ন ধর্মে বিয়ের মতো বিষয়ে সমর্থন দিতে বলা হয়, আর রাজি না হলে এর পরিণতির জন্যও প্রস্তুত থাকতে বলা হয়। বক্তার অভিযোগ অনুযায়ী এখান থেকেই কিন্তু বিষয়টা আর শুধু একটা অপহরণের মধ্যে সীমাবদ্ধ থাকে না, একটা রাজনৈতিক মাত্রা পেয়ে যায়। তো এই অপহরণের ঘটনাটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা? বক্তার মতে একদমই না। তিনি দাবি করছেন যে এটা আসলে একটা অনেক বড় এবং পদ্ধতিগত অপরাধমূলক কার্যকলাপের একটা অংশ মাত্র। চলুন তার সে অভিযোগগুলো কি তা একটু খতিয়ে দেখি। তার করা অভিযোগগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে ভয়াবহটা হল ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে নিয়ে। তিনি দাবি করেন মেয়েটিকে ইসকনের সদস্যরা নির্যাতন করেছে। এই একটা অভিযোগই নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যে ভয়াবহ চিত্র সেটা সামনে নিয়ে আসে। আর অভিযোগের তালিকা কিন্তু এখানেই শেষ না। চাঁদাবাজি, নারীদের ওপর নির্যাতন, এমনকি অগ্নিসংযোগ আর জমি দখলের মতো গুরুতর অভিযোগও তিনি এনেছেন। তার মতে এই সব কিছুই একটা সংগঠিত অপরাধ চক্রের কাজ, যা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। তবে এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি। বক্তা কিন্তু বারবার বলেছেন যে তার এই অভিযোগগুলো সাধারণ হিন্দুদের বিরুদ্ধে নয়। তিনি সাধারণ হিন্দু ধর্মাবলম্বী এবং ইসকনের সদস্যদের মধ্যে একটা আকাশ-পাতাল ব্যবধান আছে বলে মনে করেন। তার সমস্ত অভিযোগের তীর শুধুমাত্র এই সংগঠনটির দিকেই। আচ্ছা, এই সব অপরাধের পেছনে আসল উদ্দেশ্যটা কি হতে পারে? বক্তার মতে এর পেছনে আছে একটা গভীর রাজনৈতিক এজেন্ডা। তার দাবি হল এই সংগঠনের কার্যকলাপগুলো আসলে ধর্মীয় আবরণের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই করা হয়। তার অভিযোগের একেবারে কেন্দ্রে আছে অখণ্ড ভারত নামের এই ধারণাটা। সোজা কথায় এর মানে হল একটা অখণ্ড ভারতীয় উপমহাদেশ তৈরি করা, যা বাংলাদেশের সার্বভৌমত্বের ধারণার সাথে সরাসরি সাংঘর্ষিক। বক্তার মতে এটাই নাকি ইসকনের মূল রাজনৈতিক লক্ষ্য। তার দাবি অনুযায়ী এই সংগঠনটি বাংলাদেশের সার্বভৌমত্বকে মানে না। তারা নাকি যুবকদের অখণ্ড ভারতের যোদ্ধা হিসেবে তৈরি করে, যা দেশের জাতীয় পরিচয়ের জন্য একটা বড় হুমকি। তিনি মনে করেন এই মতাদর্শ দেশের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে। তার এই চরমপন্থার অভিযোগকে আরও জোরালো করতে তিনি কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনার কথা উল্লেখ করেছেন। আদালতে একজন আইনজীবীকে হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন যে তাদের মতাদর্শ শুধু কথায় সীমাবদ্ধ নয়, প্রয়োজনে তার সহিংস রূপও নিতে পারে। এখন প্রশ্ন হল, এত সব মারাত্মক অভিযোগের পরেও কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এখানেই বক্তা একটা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত নীতির অভিযোগ আনছেন। চলুন তারই অভিযোগটা একটু খতিয়ে দেখি। তিনি আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে এক চোখে তেল আর অন্য চোখে নুনের মতো আচরণের অভিযোগ তুলেছেন। তিনি বলছেন মুসলিম আলেমদের সাথে যে ব্যবহার করা হয়, অভিযুক্ত ইসকন সদস্যদের সাথে তার ঠিক উল্টোটা করা হয়, যাকে বলে জামাই আদর। এই বৈষম্য তার মতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকেই প্রশ্নবিদ্ধ করে। এই ব্যাপারটা নিয়ে তার হতাশা আর বিশ্বাসটা ফুটে উঠেছে তার এই একটা কথাতেই।
তিনি মনে করেন ইসকন সদস্যরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে ভাবে, কারণ তাদের পেছনে নাকি রয়েছে কোনো এক শক্তিশালী মহল। কিন্তু প্রশ্ন হল, এই শক্তি আসলে কারা? শুধু তাই না, তার অভিযোগ আরও গুরুতর। তিনি বলেন, সরকারি দপ্তরে গিয়েও তারা নাকি এমন আচরণ করে যেন প্রশাসন তাদের হাতের মুঠোয়। বড় বড় কর্মকর্তাদের সামনেও তারা নিজেদের প্রভাবের জানান দেয়, যা এক ধরনের অঘোষিত নিয়ন্ত্রণেরই শামিল। তো এত সব অভিযোগ তুলে ধরার পর তিনি আখির কি করতে বলছেন? এই বিশ্লেষণের শেষ পর্বে আমরা দেখব তিনি তার শ্রোতাদের কাছে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি কিন্তু বসে থাকতে বলছেন না, বরং তার অনুসারীদের জন্য 4টা সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছেন। প্রথমত, এই সংগঠন সম্পর্কে সতর্ক হওয়া। দ্বিতীয়ত, নিজেদের সন্তানদের উপর নজর রাখা। তৃতীয়ত, তাদের কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তোলা। এবং সবশেষে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে নিষিদ্ধ করার দাবি জানানো। তার সব কথার সারমর্ম বা চূড়ান্ত দাবি যদি বলেন, সেটা হলো ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কারণ তার মতে এই সংগঠন দেশের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং সার্বভৌমত্বের জন্য একটি সরাসরি হুমকি। কিন্তু তার সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটা শায়দ অন্য কোথাও। সমাজের বিবেক বলে পরিচিত যারা, তাদের নীরবতা তাকে হতাশ করেছে। নারী অধিকার, শিশু অধিকার সংস্থা, এমনকি গণমাধ্যম, যাদের এই বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার হওয়ার কথা ছিল, তারা সবাই কেন চুপ? এই নীরবতা কি সম্মতের লক্ষণ নাকি ভয়ের? শেষ পর্যন্ত তার পুরো বক্তব্যটা দুটো পয়েন্টে এসে দাঁড়ায়। সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং সরকারকে চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। তার মতে এছাড়া আর কোনো বিকল্প নেই। এই পুরো ঘটনাটা আমাদেরকে কিন্তু একটা বেশ বড়সড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন একজন ধর্মীয় নেতার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা রাজনৈতিক আন্দোলনের আহ্বানের রূপ নেয়, তখন একটা সমাজের স্থিতিশীলতার ওপর এর কী প্রভাব পড়তে পারে? এই অভিযোগগুলোর সত্যতা যাই হোক না কেন, এর প্রতিক্রিয়া কিভাবে একটা দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে তা আমাদের সবাইকে ভাবতে হবে।